যুক্তিযুক্ত মনে করলে তো আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিতাম। আমরা যেটা বলেছি আমাদের ম্যানিফেস্টোতে যে প্রত্যেক ধর্ম পালনের যেমন অধিকার থাকবে, আবার এটাও ঠিক, এটা 70 বলুন, 79 বলুন বা 73 বলুন, এছাড়া 86, 91, 96, 2001 সবখানে আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সুতরাং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা পাশ করব না। কিন্তু অন্যান্য ধর্ম সম্বন্ধে শুধুমাত্র সহিষ্ণু হব তা নয়, তাদের ধর্ম এবং তাদের রীতিনীতি পালনের অধিকারকে আমরা নিশ্চিত করব। এই পর্যন্তই আমাদের কথা। ও বাকি যেগুলো সেগুলো যারা বলেছে তাদেরকে এনে আপনি একদিন ডিসকাশন করবেন। আপনাদের নির্বাচনী জোট যদি ক্ষমতায় আসে এবং জাতীয় পার্টি যদি আপনাদের উপর চাপ দিতে থাকে যে আমাদের কমিটমেন্ট ছিল প্রাদেশিক সরকার গঠন, কি করবেন আপনারা? না, আমরা তো রংপুরকে বিভাগের কথা আমাদের নেত্রী কালকেই বলেছেন। এখন তো এটা তো ফেডারেল স্টেট না, এটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট। সুতরাং হঠাৎ এই কথা বললে তো কনস্টিটিউশনকে, সংবিধানকে বদলাতে হবে, এবং সেটা সেই ধরনের জায়গায় জাতীয় পার্টি যখন যাবে তখন তারা এগুলো নিয়ে মানে অনেক কথা বলতে পারে। আমি তাদের হয়ে কোন ডিফেন্স এখানে দিব না, আমার পার্টির কথা। রফিকুল ইসলাম মিয়া, ব্লাসফেমি আইন করবেন বলে আপনাদের জোটের শরিক তারা বলেছেন, ক্ষমতায় গেলে তারা যদি বলেন যেটা আনতে হবে? স্বাভাবিকভাবে প্রথম যেটি যে ব্লাসফেমি আইন বাংলাদেশে না থাকলেও যে আইনটা রয়েছে এমনিতেই অন্য ধর্মের অনুভূতির প্রতি বা ধর্মীয় যে কোনো ধর্মের অনুভূতির প্রতি আপনি কোনো আঘাত আনতে পারবেন না, সেই একটা স্বাভাবিক একটা পর্যায়ে রয়েছে। কিন্তু আর যে আইনের কথা জামায়াতে ইসলাম তাদের ম্যানিফেস্টোতে বলেছে তাদের দলের ব্যাপার, এবং এটা জোটের উপর প্রিভিল করবে কিনা করার কথা নয় আমি যেটুকু মনে করছি। সরকার গঠন করলে তো এই বিষয়টি নিয়ে ভাবতে হবে, এ বিষয়ে হয়তো আলোচনা হতে পারে, কারণ জাতীয় সংসদ সবসময় আলোচনার কেন্দ্রস্থল। এবং একজন ইভেন কি জামায়াত ইসলাম বলছে প্রাইভেট মেম্বার পার্লামেন্ট প্রাইভেট বিল আনতে পারে, বিবেচনার দাবিদার, নাকচ করে দিচ্ছেন না। আমি বলছি যে এটা আলোচনা করা যেতে পারে। আমি নাকচ করতে পারবো না, তার কারণ হলো প্রাইভেট মেম্বার বিল এলেও এই আইনটা যে কোনো একজন লোক দ্বারাই আনতে পারে, একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আনতে পারে। সরকারের অংশ যদি তারা হয়, হ্যাঁ, তখন যদি সরকারের মাধ্যমে এই বিল আনার চেষ্টা হয়, সরকারের মধ্যে আনলে সরকারের ম্যানিফেস্টো মানে সরকার মেজরিটি পার্টি। আপনারা জানেন যে জামায়াত ইসলামকে, বাংলাদেশ জামায়াত ইসলামকে 40-এর কম সিট দেওয়া হয়েছে। তাতে করে এরা এরকম কোন পাওয়ারফুল হবে না যে ওরা চাপিয়ে দিতে পারবে একটা জিনিস মেজরিটির মেম্বার পার্লামেন্টের উপর। জেনারেল চৌধুরী, দেখেন এই সংবিধান নিয়ে মানে সংবিধান আমাদের আছে, 72 সনের সংবিধানে চলতেছে। এই সংবিধানকে নিয়ে আমরা যে যে ফুটবল খেলা শুরু করছি প্রথম এই গত বছর, এটা বোধহয় করা বেশি ঠিক নয়। আমি মনে করি গণতন্ত্র প্র্যাকটিস করতে হলে, গণতন্ত্র দেশে চালু রাখতে হলে জনগণের সমষ্টিগত বুদ্ধিভিত্তিক এবং নৈতিকতার উপরে আস্থা রাখতে হবে। আমার মনে হয় এই সমস্ত সাইড ইস্যু নিয়ে আমরা ব্যস্ত না হয়, আমাদের দেশের অনেক প্রবলেম আছে। আমাদের সাইড ইস্যুগুলো নিয়ে রাজনীতিবিদরা জনগণকে অন্যদিকে নিয়ে যেতে চান, মানে অনেক কিছু ডাইভার্ট করছে। মেইন ইস্যু কি? আমার দারিদ্রতা। মেইন ইস্যু কি? জনগণের বাঁচার অধিকার। এইটা দরকার। শ্রোতা দর্শক কিভাবে দেখা যাক, আপনি সামনে হাত তুলছেন। ব্লাসফেমি আইন এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার ব্যবস্থা আমি মনে করি দুটি মৌলিক ভিত্তি। দুটি বৃহৎ দল কেন নির্বাচনী ইস্তেহার প্রচারের আগে এই দুটি মৌলিক ভিত্তির উপর আলোচনা করে নেয়নি? আপনি হাত তুলছেন অনেক। ব্লাসফেমি আইন ও প্রাদেশিক সরকার গঠন কথা যে দুই শরিক দল যে বলছে, দুই দলের দুইটা আইন, এগুলো যখন তারা সরকার গঠন করবে তখন তারা আলোচনা সাপেক্ষে এগুলো সমাধান করবে আমি মনে করি। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা জানি, আমরা মনে হয় এই ধরনের কোন চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়নি, এবং বাংলাদেশের ইতিহাস সত্যিকারে যারা জানবে, এটা আমার মনে হয় ওই ধরনের দলের পক্ষে এই ধরনের একটা আইন প্রণয়ন করার দুঃসাহস জন্ম নেয় যারা স্বাধীনতাকে অস্বীকার করে। আমি মনে করি এটা বাংলাদেশের পৃথিবীর কোন ধর্মের বিরুদ্ধে কারো কোনো কথা বলার এই ধরনের আইন প্রণয়ন, কারণ এটা প্রমাণ সাপেক্ষ অনেক যে ব্রিটেনে এটা উইথড্র করা হয়েছে, কারণ যে ব্রিটেনে এখন অনেক মুসলমান অন্য ধর্মের লোক আছে। আমি মনে করি এই ধরনের আইন পৃথিবীর কোন ধরনের অশ্রদ্ধা করা উচিত। প্রত্যেক ধর্মই সবার যার কাছে অনেক প্রিয়, অনেক আদরের। আর এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, যেটা প্রাদেশিক প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, আমরা যারা গভর্নমেন্টের ফর্মটা জানি, যেটা আমাদের নায়ক বলেছেন যে আমাদের দেশে এখনো
এই অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষ যারা এখন দেশের ফর্মেশনটাই বোঝে না, সেখানে সে প্রভিন্সিয়াল নিয়ে আলোচনা করছে। দিস ইজ নট এন ইস্যু এট অল। আমি বোথ অফ দ্য পয়েন্ট আর নট ইস্যু এট অল। বাংলাদেশের জন্য ইস্যু হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি যেটা বলছি, রবীন্দ্রনাথ যেটা বলছে, আমি আগে হাত তুলেছিলাম, রবীন্দ্রনাথ বলছে আশা ছেড়ে দিয়ে তবু ধরে রেখো। কারণ আমাদেরকে আশা নিয়েই বাঁচতে হবে, স্বপ্ন নিয়েই বাঁচতে হবে। কারণ আমার সব বাচ্চাকে আমি কি দিয়ে বাঁচবো? ধন্যবাদ। থ্যাংক ইউ। ইলিয়াস কাঞ্চন, নায়ক বলে সম্বোধন করা হলো আপনাকে। না, আমি এই ব্যাপারে আমার মতামত আমি দিতে চাই না। দিতে চান না কেন? আসলে আলোচনা হয়েছে যেটা, সেটা আমার ভাই যেটি বলেছেন সেটা আমি মনে করি যে আসলে আমাদের অনেক ইস্যু রয়ে গেছে, যেগুলো আমাদের মৌলিক ইস্যু, সেই ইস্যু ছেড়ে এই ধরনের আলোচনার মধ্যে আমাদের মনে হয় না, মানে যুক্তিযুক্ত নয় এসব নিয়ে কথা বলা। না, এসব নিয়ে কথা বলা। আগে আমাদের যে সমস্ত যেটা যে আমাদের দর্শক থেকে যারা বলেছে যে আমাদের অর্থনীতি, আমাদের বাঁচার মৌলিক অধিকারগুলো, সেইগুলো আগে বাস্তবায়ন, সেইগুলোই আমরা আশাহত হয়ে যাচ্ছে। সেইখানে আমরা না থেকে এই সাইড ইস্যু নিয়ে আসলে আমাদের। আপনি যখন কম কথা বলেন, একজন শ্রোতাকে সেই সময়টা দেওয়া যাক। হ্যাঁ, আপনি হাত তুলছেন। উপস্থাপক বারবার একটা কথা জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লাসফেমি আইনটা কতটা যুক্তিযুক্ত। তো এটা বলতে গিয়ে আমি একটু বেশি বলতে চাই, সেটা হচ্ছে ব্লাসফেমি আইনটা মেইনলি ছিল হচ্ছে ব্রিটেনে, এবং ব্লাসফেমি আইনের মূল কথা হচ্ছে একক ধর্মীয় কর্তৃত্ব ও সার্বভৌমত্বকে ঊর্ধ্বে রাখা। তো আমাদের একটি পলিটিশিয়ান দল তারা বলেছে, এটা ঘোষণা করেছে তাদের ইশতেহারে। তো আমি বলতে চাই দুইটা কথা কিন্তু কনফ্লিক্টেড, অর্থাৎ দুইটা একত্রে কিন্তু ঠিক না। যেমন আমি একটা সাপোর্ট করি, সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব সর্বঊর্ধ্বে থাকবে, কিন্তু একক ধর্মীয় কর্তৃত্ব থাকতে পারে না। কারণ একটা দেশে বিভিন্ন ধর্ম বসবাস করবে শান্তিপূর্ণ উপায়ে, এবং তাদের সেই অধিকার রয়েছে নিজের ধর্ম পালন করবার। ধন্যবাদ। 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 আমি একটুখানি যোগ করি, প্রমথ চৌধুরীর একটা লেখায় আছে যে ও দেশে যা মারা যায় আমাদের দেশে তা ভূত হয়ে কাঁধে যাবে। আমার মনে হয় ব্রিটেনে যেটা মারা গিয়েছে আমাদের এখানে ভূত হয়ে সেটা কাঁধে চাপানোর চেষ্টা করা হচ্ছে। পরের প্রশ্ন, শাহনা আক্তার, বাসাবো থেকে। যে সরকার আসুক না কেন, জঙ্গিবাদীদের বিপদে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে? জঙ্গিদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে? মতিয়া চৌধুরী, আপনাদের কি প্রতিশ্রুতি? হ্যাঁ, আমাদের ম্যানিফেস্টোতে তো খুব পরিষ্কার ভাবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, এবং আমরা মনে করি যে এই জঙ্গিবাদের ফলে এতে দেশে তো কোনো উপকার হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক কাজ ঘটছে। সবচেয়ে ক্ষতি হচ্ছে কিন্তু আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি তাদের। আজকে দেখুন, বিদেশে যখন আমাদের কেউ যায় না, একটা ভিসার জন্য নামের আগে আলী কিংবা শেষে রহমান কিংবা মোহাম্মদ এই থাকলে প্রথমে চোখ ভুরু কুচকে তাকায়, তারপরে ভিসা দিতে চায় না। অনেক সময় আমার জানার ভিতরে অত্যন্ত প্রখ্যাত একজন ব্যক্তি, যার ছেলে আমেরিকাতে চাকরি করে এবং খুব উচ্চপদস্থ জায়গায়, ছেলে যখন ঘরে নাতি হয়েছে উনি যাবেন, ওনাকে ভিসা দেওয়া হলো না। আমি নাম আর বললাম না। এবং এমনি ভাবে আমাদের বাক্সপেটরা যখন বিদেশে এয়ারপোর্টে নামে, এই নামের মুসলমান নাম থাকলে 3 বা 4 বার স্ক্যান করা হয়। আমাদের জব অপরচুনিটি স্কুইজ হয়ে যাচ্ছে। এটা কি মুসলমানদের বা ইসলামের কোনো উপকার হচ্ছে? কি ব্যবস্থা গ্রহণ করা হবে ওনার প্রশ্ন। কি কি ব্যবস্থা? আমরা জনগণের ভিতরে এই যে একটা ভুল ধারণার সৃষ্টি করা হচ্ছে যে ইসলামের জন্য সবকিছু করা হচ্ছে, জনগণ তো পক্ষে নাই, কেননা তাহলে তো তারা অনেক দ্রুত আগুনের মতো তাদের এই মতবাদ বিস্তার করতে পারত। পাশাপাশি আমি মনে করি যে এই কথাগুলো আজকে বলা দরকার। এটা তো দেখা গেল যে কোনো না কোনো সরকারের আশ্রয় প্রশ্রয়। দেখেন, যখন পুলিশের অস্ত্র কেড়ে নিলেন মিছিল করতে গিয়ে, তারপরে আমাদের বাইতুল মোকাররমে আমাদের কার্পেটে আগুন দিলেন, সরকার সেখানে তোষণ নীতি গ্রহণ করলেন। আবার কোন কোন সরকারের তরফ থেকে বাংলা ভাই বলে কেউ নাই, এটা মিডিয়ার সৃষ্টি, কিংবা জঙ্গিবাদ নাই বাংলাদেশে, মিডিয়ার সৃষ্টি। শেখ হাসিনা ভেন্টি বেগে করে গ্রেনেড নিয়ে নিজেই সুইসাইড করবার নাটক করেছে, এগুলো তো পার্লামেন্ট। এবং 21শে আগস্টে জঙ্গিরা যে গ্রেনেড হামলা করলো, পার্লামেন্টে এর জন্য একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত সেদিন পাশ করতে দেওয়া হয়নি, এবং যার জন্য ওয়াকআউট অনেক দীর্ঘদিন। আমি এটা শেষ করছি।